আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। ধরুন আজ রাতে সীমান্তে কিছু একটা ঘটে বসলো, একটা সশস্ত্র গ্রুপ ঢুকে পড়লো বাংলাদেশের ভেতরে। আপনার দেশের প্রথম প্রতিরক্ষা কে দেবে? অবশ্যই বিজিবি। কিন্তু সেই বিজিবির হাতে যে রাইফেল, সেটা আপনার বাবার জন্মের আগে ডিজাইন হয়েছিল। 10 রাউন্ড সেমি অটোমেটিক SKS। সোভিয়েত ইউনিয়নের এই অস্ত্র আজও বাংলাদেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর তাদের ইউনিফর্ম যা কয়েক কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা যায়। আজকের ভিডিওতে জানাবো বিজিবির কেন এই অবস্থা, কতটা বিপজ্জনক এটা, আর এটার সমাধান কোথায়। প্রশ্নটা হলো, এটা কি অবহেলা নাকি ইচ্ছাকৃত? আপনি যদি আমার ভিডিওতে এখনো নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আগে বুঝতে হবে বিজিবির কাঁধে কতটা ভার রয়েছে। বিজিবির জন্ম ব্রিটিশ আমলে। পাকিস্তান পিরিয়ডে এর নাম হয় ইস্ট পাকিস্তান রাইফেল, তারপর বাংলাদেশ রাইফেল বা BDR। 2009-এর পিলখানা বিদ্রোহের পর নাম বদলে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই বাহিনীর দায়িত্ব কি? ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। এর মধ্যে রয়েছে পাহাড়, নদী, ঘন বন, জলভূমি, সব ধরনের প্রতিকূল আবহাওয়া। শুধু পাহাড় না, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকানো, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তকালীন আইন শৃঙ্খলা রক্ষা করা, সবই এই বাহিনী করে আসছে। এত বড় দায়িত্ব, কিন্তু সরঞ্জাম, সেখানেই সমস্যাটার শুরু। বিজিবির একটি বহুল ব্যবহৃত অস্ত্র হচ্ছে SKS, স্যামোস নারিয়াত নেভ কার্বাইন স্যামোস নিভা। 1945 সালে ডিজাইন করা এই রাইফেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তৈরি। এই অস্ত্রটা হিটলারের পতনের সাথেই জন্ম নিয়েছিল, যার ক্যাপাসিটি মাত্র 10 রাউন্ড। ফায়ারিং মোড সেমি অটোমেটিক, মানে একটি ট্রিগারে একটি করে গুলি বের হয়। এর তুলনায় আধুনিক অস্ত্র যেমন AK-103 বা M4 30 রাউন্ড ম্যাগাজিন ক্যাপাসিটি। ফুল অটো এবং সেমি অটো দুটোই অপশন থাকে। ফায়ার রেট প্রতি মিনিটে 600 থেকে 900 রাউন্ড পর্যন্ত। এখন ভাবুন, মিয়ানমার সীমান্তে আজ সশস্ত্র গ্রুপ আছে, ভারতের সীমান্তে সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে। তারা কি SKS নিয়ে আসে? না, তারা আধুনিক অস্ত্র নিয়ে আসে। একজন বিজিবি সদস্যের হাতে 10 রাউন্ড, সেখানে সামনের শত্রুর হাতে থাকে 30 রাউন্ড এবং ফুল অটোমেটিক অস্ত্র। এটা কিন্তু যুদ্ধ না, এটা অসম হত্যা। এবার আসি ইউনিফর্মের কথায়। শুনতে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যুদ্ধে ইউনিফর্ম মানে জীবন মৃত্যুর পার্থক্য। ক্যামোফ্লেক্সের একটাই উদ্দেশ্য, শত্রুর চোখে না পড়া। এটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ, এটা সার্ভাইভাল। বাংলাদেশ সেনাবাহিনী এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে। গত 1.5 দশকে তারা একাধিকবার ক্যামো প্যাটার্ন বদলেছে। প্রতিটা পরিবর্তনের লক্ষ্য ছিল বাংলাদেশের সবুজ জলাভূমি গ্রামীণ পরিবেশের সাথে মিশে যাওয়া। আর বিজিবির ইউনিফর্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সীমান্তের যে কোনো পরিবেশে সবার আগে দৃশ্যমান। দিনের আলোতে কিংবা ভোরের কুয়াশায় দূর থেকেও চেনা যায়। ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারে এর মানেটা কি? আপনি যদি শত্রুর আগে দেখা যান, আপনি প্রথম গুলি খাবেন। এটা কি অজ্ঞতা নাকি সিস্টেমের গভীর সমস্যা? এবার আমাদের একটু বাইরে তাকাতে হবে। ভারতের BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিশ্বের বৃহত্তম সীমান্ত বাহিনীগুলোর একটি। তাদের অস্ত্র ইনসাস, AK সিরিজ, এমনকি স্নাইপার রাইফেল। ইউনিফর্মে অঞ্চল ভেদে আলাদা আলাদা ক্যামো ব্যবহার করে তারা। মরুভূমি, পাহাড়, জঙ্গল, নাইট ভিশন, ড্রোন নজরদারি থেকে শুরু করে থার্মাল ক্যামেরা সবই তারা ব্যবহার করে থাকে। আর মিয়ানমারের পাশে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ রয়েছে। তাদের কাছে রয়েছে ড্রোন, অ্যান্টিক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, এমনকি আধুনিক অস্ত্র। 2023-24 সালে মিয়ানমার সংঘাতের সময় বাংলাদেশের সীমান্তে গোলা এসে পড়েছে। সেই মুহূর্তে বিজিবি কি নিয়ে দাঁড়িয়েছিলেন? একই সেই পুরনো অস্ত্র, একই দৃশ্যমান ইউনিফর্ম। এটা কোনো কাল্পনিক দৃশ্য না, এটা সাম্প্রতিক বাস্তবতা। প্রশ্ন হলো, এই অবস্থা কেন? বাংলাদেশ প্রতি বছর প্রতিরক্ষায় 35,000 থেকে 40,000 কোটি টাকা ব্যয় করে। সেনাবাহিনী আধুনিক হচ্ছে, নৌবাহিনীতে সাবমেরিনও এসেছে এবং বিমান বাহিনীতে নতুন জেটের কথাও চলছে। এগুলো দরকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বাহিনী প্রতিদিন সীমান্তে দাঁড়িয়ে থাকে, যে বাহিনীর প্রথম হুমকির মুখোমুখি হয়, তাদের জন্য আধুনিক রাইফেলের বাজেট নেই। একটা আধুনিক অ্যাসল্ট রাইফেলের দাম কয়েক লক্ষ টাকা। পুরো 66,000 সদস্যকে আপগ্রেড করতে যা লাগবে, মোট প্রতিরক্ষা বাজেটের তুলনায় তা অত্যন্ত সামান্য। কারণ একটাই, বিজিবি মাঝখানে পড়ে থেকেছে। পুলিশের মতো না, আবার সেনাবাহিনীর মতো না। এই অদ্ভুত মাঝামাঝি অবস্থায় তার জন্য সবথেকে বড় অভিশাপ। 2009 সালের পিলখানা বিদ্রোহের কথা মনে আছে অবশ্যই। 57 জন সেনা অফিসার শহীদ হয়েছিলেন সেদিন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। তারপরও কি বিজিবির সামর্থ্য নিয়ে যথেষ্ট ভাবা হয়েছে? শুধু নাম বদলেছে BDR থেকে বিজিবি। অস্ত্র বদলায়নি, ইউনিফর্মও বদলায়নি, বাজেটও বদলায়নি। আজও সীমান্তে বিজিবি সদস্যরা জীবন দিচ্ছেন। পাচার, অনুপ্রবেশ, সন্ত্রাস সবকিছু একাই সামলাচ্ছেন। এই দেশে হাজার হাজার পরিবার আছে যাদের বাবা, স্বামী, ছেলে আজ রাতে সীমান্তে পাহারা দিচ্ছে এবং তারা জানে না ভোরে ফিরবেন কিনা। তারা সীমান্তে কি নিয়ে যান? সেই পুরনো রাইফেল, দেখা যাওয়া ইউনিফর্ম আর একটা অদম্য সাহস যেটা কোনো বাজেটে কিনা যায় না।
দেশের প্রথম দেয়াল কিন্তু সব থেকে দুর্বল ইট দিয়ে করা। এর কি কোনো সমাধান নেই? আছে, এবং তা মোটেও অসম্ভব না। প্রথমত, এসকেএস এর বদলে আধুনিক অ্যাসল্ট রাইফেল, যা 30 রাউন্ড এবং ফুল অটো অপশন থাকবে। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রকৃতির সাথে মানানসই ট্যাকটিক্যাল ক্যামোফ্লেক্স দরকার। তৃতীয়ত, নাইট ভিশন, ড্রোন, থার্মাল ক্যামেরা, এগুলো এখন বিলাসিতা নয়, নেসেসারি। চতুর্থ হলো বাজেটে বিজিবিকে সত্যিকারের অগ্রাধিকার। এটা অনেক দেশ করেছে, বাংলাদেশও পারবে, কিন্তু সেটা হবে না যদি আমরা প্রশ্ন না করি। আপনি যদি মনে করেন বিজিবিকে আরও শক্তিশালী করা দরকার, এই ভিডিওটা শেয়ার করুন, কারণ প্রতিরক্ষার প্রথম দেয়াল দুর্বল হলে বাকি সব দেয়ালই অর্থহীন। আপনার যদি মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা দরকার, তাহলে এখনই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।